মুভির শুরুতেই আমরা মুভির হিরো ডেনিকে দেখতে পাই। সময়টা 2008 সালের নিউ ইয়ার ইভ। সবাই আনন্দে মত্ত। সেই ভিড়ের মধ্যে ডেনি পেছন থেকে তার গার্লফ্রেন্ড মনে করে অন্য একটা মেয়েকে চট করে কিস করে ফেলে, কিন্তু পরক্ষণে এসে দেখে যে আরে এ তো তার গার্লফ্রেন্ড নয়। ডেনি অপ্রস্তুত হয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলে যে প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি ইচ্ছে করে এটা করিনি। আসলে আমার গার্লফ্রেন্ডের জন্য ঠিক এইরকম একটা ড্রেস আমি কিনেছিলাম আর তাকে সেটা উপহার দিয়েছিলাম। বলেছিলাম এই পার্টিতে যেন সে সেটাই পরে আসে, তাই আপনার এই ড্রেসটা থেকে দূর থেকে আমি ভুল করে ফেলেছি। মেয়েটি প্রচন্ড রেগে যায়, কিন্তু ডেনি যখন তার আসল গার্লফ্রেন্ডকে দেখিয়ে দেয় যে দুজনের ড্রেস হুবহু একই, তখন মেয়েটি একটু শান্ত হয়। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। ডেনির আসল গার্লফ্রেন্ড তাকে অন্য মেয়েকে কিস করতে দেখে ফেলে আর সাথে সাথে তার সাথে ব্রেকআপ করে দেয়। সে তাকে সাফ জানিয়ে দেয় যে আজ থেকে আমার সাথে আর কথা বলার চেষ্টাও করবে না। ডেনি তার কথা একদম হতাশ হয়ে যায় আর ভাবে বাহ, বছরের শুরুটা তো ফাটাফাটি হয়েছে। তখন ওই নতুন মেয়েটি ডেনিকে বলে এখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন, যাও গার্লফ্রেন্ডকে মানাও। কিন্তু ডেনি বলে না ভাই, ও খুব একঘেয়ে। ও যদি একবার কোনো কিছুতে না বলতে পারে তাহলে ওর মন গলানো অসম্ভব। তার চেয়ে বরং ভালো হয় তুমি কি সিঙ্গেল। এইভাবে কথা বলতে বলতে ডেনি ওই নতুন মেয়েটির মন জয় করে ফেলে। ভাবুন একবার, এক মুহূর্তের ব্যবধানে ডেনির গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে আর সেই মুহূর্তেই সে এক নতুন গার্লফ্রেন্ডও পেয়ে গেছে। এই নতুন মেয়েটির নাম অ্যালিস। এরপর অনেকটা সময় পেরিয়ে যায়, দেখা যায় ডেনি আর এলিস বিয়ে করে ফেলেছে। আজ বিয়ের পর ডেনির প্রথম জন্মদিন। এলিস তার জন্মদিন উপলক্ষে অনেক আয়োজন করেছে। সে চায় ডেনিকে নিয়ে বাইরে ঘুরতে যেতে। সে খুব আদর করে ডেনিকে উইশ করে তার প্ল্যান গুলো জানায়, কিন্তু আমাদের হিরো তো কাজের পাগল। সে বলে জানি জানো তো আজ অফিসে খুব জরুরি কাজ আছে, আমি এখন বাইরে যেতে পারবো না, তবে সন্ধ্যায় বাড়িতে সেলিব্রেশন হবে। ডেনি ঝড়ের গতিতে তৈরি হয়ে নেয়। এলিস খুব মন দিয়ে তার জন্য প্যানকেক বানাচ্ছিল, কিন্তু ডেনির তর্স হয়েছে না। এলিস বিরক্ত হয়ে বলে আজ তোমার জন্মদিন, 10 মিনিট লেট করলে অফিস থেকে কেউ তোমাকে খেয়ে ফেলবে না। কিন্তু ডেনির মুখে শুধু কাজ আর কাজ। মনে হয় যেন জন্মের পরপরই তার বাবা মা তাকে কোনো অফিসে দত্তক দিয়েছিল। প্যানকেক তখনও প্রচন্ড গরম ছিল। এলিস বলে 10 পর্যন্ত গোনো, ততক্ষণে এটা একটু ঠান্ডা হবে। কিন্তু ডেনির হাতে সেই সময়টুকুও নেই। সে গরম প্যানকেক গপ গপ করে মুখে পুরে অফিসের দিকে দৌড় দেয়। আজ অফিসে একটা রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন ছিল, তাই ডেনি খুব টেনশনে আছে। অন্যদিকে এলিসকে দেখানো হয় যে একজন খুব দক্ষ চিত্রশিল্পী। সে চমৎকার সব পেন্টিং করে ডেনির জন্মদিনের প্রস্তুতি নিতে শুরু করে। অতিথিরাও আসতে শুরু করে। এলিস ডেনিকে ফোন করলে সে মিথ্যে বলে যে আমি এই তো পথে আছি, 10 মিনিটে পৌঁছে যাব। আসলে ডেনি তখন তার বাবার কাছে যাচ্ছিল। ডেনির বাবার ডিমেনশিয়া রোগ আছে, তাই সে কিছু মনে রাখতে পারে না। এই কারণে সে একটি ওল্ড এইজ হোমে থাকে। ডেনি তার বাবাকে কিছু জিনিসপত্র দিয়ে বলে বাবা আজ আমার জন্মদিন, বাড়িতে অনুষ্ঠান আছে, তাই আমাকে এখনই যেতে হবে। আপনার আর কিছু যদি লাগে তাহলে আমি অনুষ্ঠানের পর নিয়ে আসবো। এই বলে সে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। কিন্তু তখনই কার্পেন্টার ফোন করে তাকে জানায় যে তাদের বাথরুমের দরজা রেডি হয়ে গেছে, এটি যেন সে নিয়ে যায়। ডেনি তাকে বলে যে সে কাল আসবে, কিন্তু কার্পেন্টার তাকে জানায় যে সে কাল থেকে 10 দিনের জন্য ছুটিতে যাচ্ছে। নিরুপায় হয়ে ডেনি সেখানে যায় আর গাড়িতে দরজা চাপিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে এলিস ফোন করে আর তাকে জানায় যে সব মেহমান চলে এসেছে, তুমি কোথায়। জ্যাম ঠেলে ডেনি যখন বাড়ি পৌঁছায় তখন পার্টি জমে উঠেছে। ডেনিকে কাঁধে দরজা নিয়ে ঢুকতে দেখে বন্ধুরা হাসাহাসি শুরু করে যে কি ব্যাপার ডেনি, তোমার জন্মদিনে কি তুমি নিজেকে দরজা গিফট করেছো নাকি। এই লোকটির নাম লিউ আর সে ডেনির প্রিয় বন্ধু। সে ডেনিকে খেপাতে খেপাতে বলে আমরা তো ভেবেছিলাম যে তুমি এবার নয় বরং তোমার পরের জন্মদিনে বাড়ি ফিরবে, কারণ তুমি এতটাই কাজের প্রেমী হয়ে গেছো। পার্টি ফেলে ডেনি তখন বাথরুমের দরজা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। লিউ তাকে বোঝায় যে দিনরাত এভাবে খাটার মানে কি বলতো। ডেনি উত্তর দেয় দেখো এখন আমার বয়স 40, আগামী 10 বছর হাড় ভাঙা খাটুনি খেটে অনেক টাকা জমাবো। তারপর যখন 50 বছর হবে তখন বাচ্চা নেব আর এলিসকে নিয়ে আয়েশ করে জীবন কাটাবো, এটাই আমার লক্ষ্য। লিউ তাকে অনেক বোঝায় যে আগামীকালের সুখের আশায় আজকের আনন্দকে কেন নষ্ট করবে, কিন্তু ডেনি তার কথা একদমই পাত্তা দিচ্ছিল না। এলিস তাকে নিজের হাতে আঁকা একটি চমৎকার পেন্টিং উপহার দেয়। এরপর কেক কাটা হয় আর ডেনির হঠাৎ মনে হতে থাকে যে চারপাশের সবকিছু যেন স্লো মোশনে চলছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ডেনি দেখে যে এলিস বাথরুমে বমি করছে। ডেনি ভাবে যে গত রাতে হয়তো পার্টিতে সে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই তার এই অবস্থা হয়ে গেছে। কিন্তু এলিস তাকে বলে যে এই অবস্থায় আমি মদ খাবো, আমি কি পাগল হয়ে গেছি নাকি। ডেনি তার কথা কিছুই বুঝতে পারে না। সে অবাক হয়ে দেখে যে সারা বাড়ি একদম ঝকঝকে পরিষ্কার, গত রাতে সাজসজ্জার কোনো চিহ্নই নেই। এটি দেখে সে এলিসকে জিজ্ঞেস করে যে বাড়ি ঘর এত পরিষ্কার হলো কিভাবে, এক রাতের মধ্যে তুমি এত সব কাজ কিভাবে করলে। এলিস তাকে বলে আমি তো কিছু পরিষ্কার করিনি, সব এমনই ছিল, হ্যাপি বার্থডে। এই কথা বলে সে ডেনিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এলিস সেখান থেকে চলে গেলে ডেনি ভাবতে থাকে যে সে কি বারবার জন্মদিন পালন করতে চায় নাকি। এরপর এলিসের বড় পেট দেখে সে তাকে জিজ্ঞেস করে যে মা হওয়ার এত শখ কেন তোমার, পেটের ভেতর থেকে বালিশটা বের করো তো। কিন্তু ডেনি চমকে উঠে তখন যখন সে দেখে যে এলিস সত্যি প্রেগনেন্ট। ডেনি এতে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে কালকের পার্টি থেকে খুব বেশি খেয়ে ফেলেছিলে নাকি। এলিস বিভ্রান্ত হয়ে বলে কোন পার্টির কথা বলছো তুমি, কাল তো কোনো পার্টি ছিল না, ওটা তো 1 বছর আগের কথা। ডেনি দেখে যে ক্যালেন্ডার এখন 2011 সাল। তার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যায় যে কিভাবে চোখের পলকে 1 বছর কেটে গেছে। এলিস ভাবে যে ডেনি হয়তো
হয়তো কাল রাতে অফিসে খুব বেশি ড্রিঙ্কস করেছে, তাই তার ঘোর কাটছে না। সে ডেনিকে গোসল করে বিশ্রাম নিতে বলে। ডেনি গোসল করে যখন দুপুরে একটু ঘুম হয় আর ঘুম থেকে যখন সে জাগে, সে দেখে যে এলিসের পেট একদম স্বাভাবিক। এটি দেখে ডেনি স্বস্তির নিঃশ্বাস ফেলে আর ভাবে যে যাক বাবা, ওটা একটা দুঃস্বপ্ন ছিল। সে হাসি মুখে এলিসকে বলে যে জানো, আমি স্বপ্ন দেখছিলাম যে তুমি প্রেগনেন্ট। আমি তো ভয়েই মরেছিলাম। কিন্তু এলিস যা বললো তাতে ডেনির পায়ের তলার মাটি একদম সরে যায়। এলিস বলে, আমি আর প্রেগনেন্ট? আরে আমি তো মাত্র একটা বাচ্চার জন্ম দিলাম। আগামী 2 বছর আর অন্য বাচ্চার কথা আমি চিন্তাই করতে পারছি না। এলিসের কথা শুনে ডেনির জন্য একদম মাথা ঘুরতে শুরু করে আর হঠাৎ সে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে গিয়ে দেখে যে এলিস একটি ছোট্ট বাচ্চার সাথে খেলছে। ডেনি কিছুতেই মেলাতে পারছে না যে আসলে কি ভুল হচ্ছে। প্রতিবার যখনই সে ঘুম থেকে জাগছে 1 বছর করে সময় পার হয়ে যাচ্ছে। শেষবার যখন সে জেগেছিল এলিস প্রেগনেন্ট ছিল, আর এবার জেগে সে দেখে যে বাচ্চার জন্ম হয়ে গেছে। ডেনি এমনকি জানেও না যে এটা ছেলে না মেয়ে। সে আন্দাজে বলে ফেলে, আমাদের ছেলেটা তো দেখতে খুব কিউট হয়েছে। এলিস অবাক হয়ে বলে, ওরে বাবা, এটা ছেলে না মেয়ে। আমার মনে হয় ডিমেনশিয়া তোমার বাবার না তোমার হয়েছে। ডেনি তার নিজের বাচ্চার নাম পর্যন্ত জানে না। কৌশলে এলিসের মুখ থেকে সে জেনে নেয় যে তার মেয়ের নাম গ্যাবি। ডেনি আর দেরি না করে সোজা একজন থেরাপিস্টের কাছে যায়। সে ডাক্তারকে সব খুলে বলে যে 2 বছর আগে তার জন্মদিনের রাতে সে ঘুমিয়েছিল, আর যখন জাগে তখন 1 বছর পার হয়ে গেছে। দ্বিতীয়বার যখন সে জাগে তখন আরো 1 বছর পার হয়ে গেছে, আর তার মেয়েও জন্ম নিয়ে গেছে। সে শুধু তার জন্মদিনের দিনগুলো মনে রাখতে পারছে, বাকি দিনগুলোতে কি হয়েছে আর সে কি করেছে তার কিচ্ছুই মনে নেই। ডাক্তার তাকে পরীক্ষা করে বলে যে তোমার ব্রেন একদম নর্মাল আছে, কোনো সমস্যা নেই, আর ডিমেনশিয়া কোনো ছোঁয়াচে রোগ নয়। যে তোমার বাবার ছিল বলো তোমারও হবে। আমার মনে হয় তুমি কাজ নিয়ে খুব বেশি স্ট্রেস নিচ্ছ। এক কাজ করো, পরিবার নিয়ে কয়েকদিনের জন্য ছুটিতে যাও, মনটা ফ্রেশ হবে। কিন্তু ডেনি তাতে রাজি হয় না। বাড়ি ফেরার পর সে দেখে যে গেবি খুব কাঁদছে। এলিস এক ক্লায়েন্টের জন্য একটা বিশেষ পেইন্টিং করছিল যা খুব দ্রুত জমা দিতে হবে। ডেনির উপর বিরক্ত হয়ে সে বলে, গেবি শুধু আমার মেয়ে নয়, তোমারও মেয়ে। একটু কোলে নিয়ে আদর করলে তোমার চাকরি চলে যাবে না ডেনি? ডেনি খুব কষ্ট পায়, কারণ সে বুঝতে পারছে যে আজ পর্যন্ত সে তার মেয়ের সাথে একবারও সময় কাটায়নি। এলিসও তার উপর একদম খুশি নয়, তার শুধু নামেই একসাথে থাকছে। ডেনি যখন জিজ্ঞেস করে যে সে কি একবারও গেবির দেখাশোনা করেনি, তখন এলিস তার সব রাগ উগরে দিয়ে বলে, তুমি আমাদের সাথে থাকলে তো বাচ্চার যত্ন নেবে, তুমি তো সারাক্ষণ অফিসেই পড়ে থাকো। মেয়েকে কখনো ভালোবাসলে বুঝতে পারতে যে বাবা হওয়ার মানে কি, আর বাবা হওয়াটা যে কত আনন্দের। এসব শুনে ডেনি খুব ভেঙে পড়ে। সে দ্রুত গেবিকে কোলে নিয়ে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। এরপর বাথরুমে গিয়ে মুখ ধুতে গিয়ে সে চমকে যায়। আয়নায় সে দেখে যে তার মুখে গোফ গজিয়েছে, তার বয়স যেন আরো বেড়ে গেছে। দ্রুত সে কিচেনে গিয়ে দেখে যে এলিস তার জন্য জন্মদিনের কেক বানাচ্ছে। ডেনি অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি এই গোফ কবে থেকে রাখলাম, জানো কিছু? এলিস খুব স্বাভাবিক ভাবে বলে, 3 মাস হলো তো। ডেনি ক্যালেন্ডার দিকে তাকিয়ে দেখে যে এখন 2013 সাল, আজ তার 43তম জন্মদিন। রকেটের গতিতে 3টে বছর ডেনির জীবন থেকে উধাও হয়ে গেছে, অথচ সে টেরই পায়নি। সে অসহায় ভাবে এলিসকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে সুখী? এলিস দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি অনেক বদলে গেছো ডেনি। আমার জন্য তোমার সময় নেই, কিন্তু অফিসের কাজের জন্য তুমি দিন রাত হাজির। অন্তত আজকের দিনটা আমাদের সাথে কাটাও। ডেনি এবারও সে একই কথা বলে, ঠিক আছে, দুপুর পর্যন্ত তোমাদের সাথে থাকছি, কিন্তু বিকেলে আমাকে অফিসে যেতেই হবে। এলিস ডেনির উপর সব আশা ছেড়ে দিয়ে বলে, এক কাজ করো, তুমি বরং অফিসে গিয়ে তোমার কাজেই মন দাও, আমার সাথে সময় কাটানোর কোনো দরকার নেই। ডেনি যাওয়ার আগে বলে যে ঠিক আছে, অন্তত মেয়েকে একবার চুমু খেয়ে যায়। ওকে বিছানায় না দোলনায় আছে? এলিস দীর্ঘশ্বাস ফেলে বলে, বাইরে গিয়ে দোলনার দিকে তাকালেই বুঝতে পারবে। ডেনি বাইরে গিয়ে যা দেখে তাতে তার চক্ষু চড়ক গাছ। গেবি এখন আর ছোট্টটি নেই, সে দিব্যি নিজের পায়ে হাঁটছে। ডেনির খুশির সীমা থাকে না যখন গেবি তাকে পাপা পাপা বলে ডাকে। ডেনি আনন্দে নাচতে নাচতে এলিসকে ডাক দেয় আর বলে, এলিস দেখো, গেবি হাঁটতে শিখেছে, আর প্রথম শব্দ পাপা বলেছে। এলিস এই কথায় বিরক্ত হয়ে বলে, এটা কি ধরনের নাটক করছে বলতো? ও অনেক আগেই হাঁটতে শিখেছে, তুমি আজ প্রথম দেখার সুযোগ পেলে তাই হয়তো অবাক হচ্ছ। আর ওর প্রথম শব্দ পাপা ছিল না, ছিল মাম্মা। আমি সেই ভিডিও করে তোমাকে পাঠিয়েও ছিলাম, কিন্তু তোমার তো দেখার সময়ই হয়নি। ডেনি বুঝতে পারে যে সে তার নিজের পরিবার থেকে যোজন যোজন দূরে সরে যাচ্ছে। হতাশ ডেনি তার বন্ধু লিওর কাছে গিয়ে সব কথা খুলে বলে। সে তাকে বলে যে ভাই, আমার সাথে খুব অদ্ভুত সব কাণ্ড ঘটছে। মনে আছে 2 বছর আগে আমরা একসাথে বাথরুমের দরজা ঠিক করেছিলাম? আমার কাছে মনে হচ্ছে তারপর আজ তোমার সাথে দেখা হচ্ছে। আমার পকেটে সিগারেট, অথচ আমি জানিই না কবে থেকে আমি ধূমপান শুরু করলাম। এর মধ্যে এলিস প্রেগনেন্ট হলো, তার বাচ্চা হলো, বাচ্চা কথা বলা শিখলো, হাঁটা শিখলো, কিন্তু আমার কোনো হুঁশই নেই। আমার মনে হচ্ছে যে আমি টাইম ট্রাভেল করছি। লোকে শুনলে পাগল ভাববে আমাকে, অন্তত তুই তো আমাকে বুঝবি। লিউ ডেনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হ্যাঁ রে, মুভিতে এমনটা দেখেছি বটে, এখন দেখছি বাস্তবেও হয়। ডেনি বুঝে যায় যে লিউ তাকে নিয়ে মজা করছে। সে অনুরোধ করে বলে, প্লিজ মজা করিস না, আমাকে পারলে সাহায্য কর। এই 2 বছর আমি কি তোর সাথে কখনো কথা বলেছি? লিউ গম্ভীর হয়ে বলে, 3 মাস আগে তুই বলেছিলি কাজের চাপে তোর আর এলিসের দূরত্ব বাড়ছে, তুই থেরাপিস্টের কাছে যেতে চেয়েছিলে। আমার মনে হয় তোর এই চাকরিটা ছেড়ে দিয়ে পরিবার নিয়ে কয়েক মাস কোথাও শান্তিতে ঘুরে আসা উচিত। ডেনি ঠিক করে যে সব নষ্টের মূল এই চাকরি। সে পদত্যাগ করতে অফিসে যায়, কিন্তু অফিসে ঢোকার মুহূর্তেই তার পোশাক বদলে যায়। সে দেখে
দেখে যে সে এখন কোট শুট পরা। ডেনি জানতে পারে যে এর মধ্যে আরো 1 বছর কেটে গেছে আর সে এখন কোম্পানির ডিরেক্টর। সে যখন অন্য কর্মচারীদের জিজ্ঞেস করে যে ডিরেক্টর কোথায়, সবাই হাসাহাসি শুরু করে আর তাকে বলতে থাকে যে স্যার মজা করা বন্ধ করুন তো, আপনিই তো আমাদের ডিরেক্টর। ডেনি যেন তাদের কথা বিশ্বাসই করতে পারছিল না। সে তার সেক্রেটারি কেটিকে জিজ্ঞেস করে যে আমি কবে ডিরেক্টর হলাম। কেটি হাসতে হাসতে বলে স্যার আগে ডিরেক্টর রিটায়ার করার সময় আপনার হাতে দায়িত্ব দিয়ে গেছে, কারণ আপনি এই কোম্পানির জন্য দিন রাত এক করে খেটেছেন। ডেনি আমতা আমতা করতে করতে বলে কিন্তু আমি তো পদত্যাগ করতে এসেছিলাম। কেটি অবাক হয়ে বলে কেউ কি এমন একটা চাকরি ছেড়ে দেয়? ডিরেক্টর হিসেবে আপনি লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স ও সকল সুযোগ সুবিধা পাচ্ছেন, এমন চাকরি ছাড়া কি পাগলামি নয়? ডেনি ভাবে হ্যাঁ এটাই তো আমার লক্ষ্য ছিল, কিন্তু এখানে পৌঁছাতে গিয়ে আমি আমার পরিবারকে হারিয়ে ফেলছি। কেটি তাকে একটা গিফট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কাজ শেষ করে ডেনি পার্কিং লটে গিয়ে তার গাড়ির চাবির বোতাম টিপে। ডেনির আগে একটা সাধারণ ছোট গাড়ি ছিল, কিন্তু চাবির বোতাম টিপতেই একটি বিলাসবহুল দামি গাড়ি জ্বলে ওঠে। ডেনি তো এটা দেখে একদম অবাক। আসলে ডেনি যখনই চোখ মেলছে সে দেখে যে সে গাড়ি চালাচ্ছে আর বাড়ির দিকে যাচ্ছে। এদিকে তার কেরিয়ারে আকাশচুম্বী সাফল্য এসেছে, কিন্তু পরিবারের জন্য আজ পর্যন্ত সে কিছুই করতে পারেনি। এখন তাকে কেরিয়ার আর পরিবারের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে এবং সে পরিবারকেই বেছে নেয়। ঠিক তখনই এলিসের ফোন আসে। সে তাকে বলে যে কাউন্সেলিং সেশন আর 2 মিনিটের মধ্যে শুরু হবে, অন্তত আজ তো ঠিক সময়ে এসো। ডেনির কোনো ধারণাই নেই যে কাউন্সেলিং কিসের উপর হচ্ছে, কিন্তু এলিসকে জিজ্ঞেস করে সে আর রাগাতে চায় না। তাই সে কৌশলে লোকেশন চেয়ে নিয়ে সরাসরি সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে ডেনি এক ভয়াবহ সত্যের মুখোমুখি হয়। তারা আসলে ডিভোর্সের জন্য আবেদন করেছে আর গত 8 মাস ধরে এই কাউন্সেলিং চলছে। ডেনি স্নায়বিক চাপে পড়ে জিজ্ঞেস করে যে কাউন্সেলিং কতদিন ধরে চলছে জানো? এলিস বিরক্ত হয়ে বলে 8 মাস ধরে চলছে, আর তুমি এমন ভাবে জিজ্ঞেস করছো যেন কিছুই জানো না। এইসব শুনে ডেনি একদম স্তব্ধ হয়ে যায় আর সে ভাবে আমার জীবনে আসলে কি ঘটছে। প্রতিদিন কেউ যেন আমার উপর দিয়ে রোড রুলা চালিয়ে আমার জীবনটা তছনছ করে দিচ্ছে। কাউন্সেলিং এর সময় ডেনিকে জিজ্ঞেস করা হয় তার বর্তমান মানসিক অবস্থা কেমন। ডেনি আবেগপ্রবণ হয়ে বলে স্যার আমার কোনো অভিযোগ নেই, আমি আমার স্ত্রীর সাথে সারা জীবন কাটাতে চাই, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। কিন্তু এলিস প্রতিবাদ করে বলে না স্যার, ও মিথ্যে বলছে। গত সেশনে ও বলেছিল যে ও পরিবারের সাথে থাকতে পছন্দ করে না, তাই ও বেশি সময় অফিসেই কাটায়। এখন হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে দেখাচ্ছে? ও আমার বা আমার মেয়ের কারোরই তোয়াক্কা করে না। ডেনি কাউন্সিলরের কাছে মিনতি করে বলে গতবার আমি কি বলেছি জানি না, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি নিজেকে শুধরে নিয়েছি, দয়া করে আমাকে কিছুটা সময় দিন। পরের সেশনটা 1 সপ্তাহ পরে রাখুন, তখন দেখবেন আমার প্রতি এলিসের ধারণা বদলে যাবে। কাউন্সিলর রাজি হয়। বাইরে বেরিয়ে ডেনি এলিসকে বাড়ি যেতে বললে সে সাফ মানা করে দেয় আর সেখান থেকে একা চলে যায়। ডেনির একদিকে এলিসকে হারানোর ভয় আর অন্যদিকে তার জীবনের এই রহস্যময় গোলক ধাঁধা নিয়ে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে। সে ঘরের দেয়ালে টাঙানো ছবিগুলো দেখতে থাকে। সেখানে অনেক হাসিখুশি মুহূর্তের ছবি ছিল যেগুলোতে ডেনিকে দেখা যাচ্ছে, কিন্তু তার একটা মুহূর্ত মনে নেই। কে নিদারুণ এক মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে সে যাচ্ছিল। উত্তেজনায় সে ফ্রিজ থেকে একটা বিয়ার বের করে অর্ধেকটা খেয়ে আবার ভেতরে রেখে দেয়। পেছন ফিরতেই সে দেখে যে তার চেহারা আবার বদলে গেছে, অর্থাৎ আরো 1টা বছর পার হয়ে গেছে। ডেনি আতঙ্কিত হয়ে এলিসকে ফোন করে জিজ্ঞেস করে তুমি কোথায়? এলিস উপাস থেকে চিৎকার করে বলে আমি আমার বাড়িতে। তুমি কি কাজের নেশা এটাও ভুলে গেছো যে আমি তোমার ঘর ছেড়ে অন্য বাড়িতে থাকছি? তুমি কেমন মানুষ বলো তো? ডেনি ক্ষমা চেয়ে তাকে একবার দেখা করার জন্য অনেক অনুরোধ করে। এলিস জানায় যে সে কাজ শেষ করে পরে আবার আসবে। ঠিক সেই মুহূর্তে এল্ডার কেয়ার সেন্টার থেকে একটা ফোন আসে। তারা জানায় যে ডেনির বাবার ডিমেনশিয়া এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আর তার অবস্থা খুবই আশঙ্কাজনক। ডেনির বাবা তখন বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে নিচে ঝাঁপ দেওয়ার হুমকি দিচ্ছিল। খবর পাওয়া মাত্র ডেনি সেখানে ছুটে যায় আর ছাদে গিয়ে তার বাবার সাথে কথা বলে। আসলে গত 5 বছরে ডেনির সাথে তার বাবার ঠিকঠাক কোনো কথাই হয়নি আর ডেনি তার বাবার সাথে দেখা করতে এখানে আসেও নি। ডেনি তাকে বোঝানোর চেষ্টা করে যে বাবা কেন তুমি নিজের জীবন শেষ করে দিতে চাচ্ছ? বাবা বিলাপ করে বলে আমি আর এখানে থাকতে চাই না রে, আমি তোর মায়ের কাছে চলে যেতে চাই। অনেক কষ্টে ডেনি তাকে শান্ত করে ছাদ থেকে নিচে নামিয়ে আনে। মন খারাপ করে ডেনি বাড়ি ফিরে। হঠাৎ রান্নাঘর থেকে টুংটাং শব্দ শুনে সে ভাবে যে এলিস বুঝি ফিরে এসেছে, কিন্তু রান্নাঘরে গিয়ে সে দেখে যে সেখানে তার সেক্রেটারি কেটি দাঁড়িয়ে। ডেনি এটি দেখে একদম অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে কেটি তুমি এখানে কি করছো? কেটি খুব স্বাভাবিকভাবে বলে অফিস থেকে ফেরার পথে ভাবলাম আমাদের দুজনের জন্য ডিনারটা আমিই বানিয়ে ফেলি। ডেনি যেন আকাশ থেকে পড়েছে। কেটি তার জন্য রান্না করছে, কিন্তু কেন? তখন এসে বুঝতে পারে যে ভাইরে এর মধ্যে আরো 1টা বছর পার হয়ে গেছে আর এই 1 বছরে ডেনি আর কেটি লিভ ইন রিলেশনে জড়িয়ে পড়েছে। ডেনি ভেবা জায়গা খেয়ে জিজ্ঞেস করে আমরা কতদিন ধরে একসাথে আছি? কেটি বলে এই তো প্রায় 7 মাস হবে। ডেনি মনে মনে ভাবে যে হায় আমি তো আদর্শ স্বামী হতে চেয়েছিলাম, 1 বছরে আমার চরিত্র এতটা নিচে নেমে গেছে। ছি ছি আমি কতটা দুশ্চরিত্র হয়ে গেছি। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজে। ডেনি ভয় পেয়ে কেটিতে বলে প্লিজ কেটি তুমি একটু বাথরুমে লুকাও, হয়তো এলিস এসেছে। কেটি রেগে গিয়ে বলে আসুক না, আমাদের ভয় পাওয়ার কি আছে, তোমাদের তো ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু ডেনির পিড়াপিড়িতে কেটি অনিচ্ছা সত্ত্বেও বাথরুমে গিয়ে ঢুকে। ডেনি দরজা খুলে দেখে যে এলিস এসেছে। সে এলিসকে ভেতরে নিয়ে এসে নিজের সব ভুল স্বীকার করে। সে কান্নায় ভেঙে পড়ে আর তাকে বলে যে আমার চাকরিটা আমাদের মাঝখানে
মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। আমি এই কাজ ছেড়ে দেব, আমি শুধু তোমাকে আর আমাদের মেয়েকে নিয়ে সুখে থাকতে চাই। ডেনির এই আবেগ দেখে এলিসেরও কিছুটা মন নরম হয়। তারা যখন একে অপরকে কিস করতে যাবে ঠিক তখনই এলিস ঘরে অন্য কোনো মেয়ের উপস্থিতির আভাস পায়। ওদিকে কেটি ইচ্ছে করে বাথরুমের ভেতর থেকে একটা শব্দ করছিল যাতে এলিস বুঝতে পারে যে ভেতরে অন্য কেউ আছে। এলিস নিশ্চিত হয়ে যায় যে ডেনি অন্য কারোর সাথে প্রেম করছে। সে ডেনিকে প্রতারক বলে গালি দিয়ে রাগে ঘর থেকে বেরিয়ে যায়। ডেনি অনেক চেষ্টা করে তাকে আটকাতে পারে না। হতাশ ডেনি কেটিকে বলে, শোনো, ভবিষ্যতে আমি যদি তোমার সাথে ফ্লার্ট করার চেষ্টাও করি তবে আমার মুখের উপর মানা করে দেবে, আর আজকের পরে এই বাড়িতে আর কোনোদিনই আসবে না। এই কথা শুনে কেটি আরো বেশি রেগে যায়। সে ডেনিকে গালিগালাজ করতে করতে সেখান থেকে চলে যায়। কিন্তু এরই মধ্যে আরো একটা বছর কেটে যায়। পরের সিনে দেখা যায় যে কেটি ডেনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। ডেনির আগে চিৎকার করে ওঠে আর বলে যে আমি না তোমাকে বলেছিলাম আমি যাই বলি না কেন তুমি আমাকে রিজেক্ট করবে। তার কথা শুনে কেটি আরো বেশি রেগে যায় আর গজরাতে গজরাতে তাকে বলে, আরে তুমিই তো আমার পায়ে ধরে কান্নাকাটি করে বলেছ যে আমার জীবনে আবার ফিরে আসো, এখন আবার পাল্টি খাচ্ছ। অনেক হয়েছে, তোমার যে ভালো ভালো ছেলে আমার পেছনে ঘুরছে আর আমি সেখান থেকে কাউকে খুঁজে নেব। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অফিসে তখন ডেনির জন্মদিন নিয়ে ধুমধাম পার্টি চলছে। ডেনি গিয়ে দেখে যে সেখানে অনেক নতুন মুখ যাদের সে চেনেই না। গত 5-6 বছরের কোম্পানিতে অনেক পরিবর্তন হয়ে গেছে। কর্মচারীরা ডেনিকে চিনলেও ডেনি কাউকেই চিনতে পারছে না। সে এতে বেশ বিরক্ত হয় আর তাদেরকে বলে যে আমার শরীর ভালো নেই, পার্টি হবে না, সবাই বাড়ি চলে যাও। সবাইকে বিদায় করে সে তার প্রিয় বন্ধু লিওকে আটকে রাখে। দুই বন্ধু মিলে কথা বলতে বসে। ডেনি দীর্ঘশ্বাস ফেলে বলে, মনে আছে লিও, 6 বছর আগে তোকে আমি বলেছিলাম যে 50 বছর বয়সে আমি ক্যারিয়ারের শীর্ষে পৌঁছাবো আর তারপর রিটায়ার করে পরিবারকে সময় দেব। কিন্তু আমার যা অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে পরিবারের সাথে থাকার সুযোগ আমি আর কোনোদিনও পাবো না। আগে ডেনির মনে হতো যে প্রতিদিন 1 বছর করে কেটে যাচ্ছে, কিন্তু এখন তার মনে হচ্ছে যে চোখের পলকে একটা বছর শেষ হয়ে যাচ্ছে। ডেনির বন্ধু লিও তখন তাকে মজা করে বলে যে হ্যাঁ রে ভাই, আমার মনে হয় এই মদের বোতলেই জাদু আছে, আমার দিনগুলো আজকাল খুব দ্রুত কাটছে। লিও প্রতি বছর ডেনির জন্মদিনে তাকে একটা অনুরোধই করতো যে চল ডেনি, অন্তত আজকের দিনটা বাচ্চার মতো করে বাঁচি, চল আমরা রোলার কোস্টারে চড়ি। কিন্তু ডেনি প্রতিবারের মতো এবারও তাচ্ছিল্য করে বলতো, আমার নিজের জীবনটাই তো রোলার কোস্টারের চেয়ে কম কিছু না রে, এখন আবার বাচ্চাদের মতো এসব করতে বলছিস। এই কথা শুনে লিওর মন খারাপ হয়ে যায় আর সে সেখান থেকে চলে যায়। ডেনি এবার এলিসের বাড়িতে যায় তার সাথে কথা বলতে, কিন্তু এলিস আর তার কোনো কথা শুনতে রাজি নয়। সে বলে, দেখো ডেনি, প্রতি জন্মদিনে তুমি এসে খুব মিষ্টি মিষ্টি কথা বলো আর তারপর সারা বছর আমার দিকে ফিরেও তাকাও না। আমি তোমার এই কথায় ভোলার মতো মেয়ে আর নই। তুমি তোমার ওই কেটিকে নিয়ে সুখে থাকো, আমাকে জ্বালাতন করো না। ডেনি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু এলিস রাগে ফেটে পড়ে আর বলে যে প্রতি জন্মদিনে তুমি এমন ভাবে কথা বলো যেন আমাদের মধ্যে কোনো সমস্যাই ছিল না, আর আমিও বোকার মতো সবকিছু বিশ্বাস করি যে তুমি হয়তো বদলে গেছো, কিন্তু তুমি আমার কোনো তোয়াক্কাই করো না। আমি একজন রক্ত মাংসের মানুষ, কোনো পুতুল নই যে যখন ইচ্ছে সুইচ অন করলে তোমার মর্জি মতো নাচাবে। আমি বুঝে গেছি আমার থাকা না থাকাতে তোমার কিচ্ছু যায় আসে না, দয়া করে এখান থেকে চলে যাও। এলিস তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ডেনি দরজা ধাক্কা দিতেই হঠাৎ দরজা খুলে যায়, কিন্তু এবার সামনে অন্য এক যুবক দাঁড়িয়ে। ডেনি অবাক হয়ে জিজ্ঞেস করে যে তুমি কে, এলিস কোথায়? এর মধ্যে ডেনি খেয়াল করে যে তার চেহারায় বয়সের ছাপ আরো বেড়েছে, তার মানে আরো একটা বছর পার হয়ে গেছে। আজ আবার ডেনির জন্মদিন। যে যুবকটি দরজা খুলেছে সে এলিসের ল্যাঙ্গুয়েজ ট্রেনার আর সম্ভবত এলিসের নতুন বয়ফ্রেন্ড, তার নাম ওমর। এলিস খুব নিরস ভাবে ডেনিকে উইশ করে আর বলে, যেহেতু এসেই গেছো, গেবি আর আমাদের কুকুরটাকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হও। ডেনি দেখে যে গেবি এখন অনেক বড় হয়ে গেছে আর কত সুন্দর করে কথা বলতে শিখেছে। গেবিকে দেখে ডেনি খুশি হলো। ভেতরে ভেতরে সে ঘুমড়ে মরছিল যে তার জীবনটা কোন দিক দিয়ে যাচ্ছে। সে গেবিকে নিয়ে পার্কে যায়। গত 1 বছর সে এভাবেই মাঝে মধ্যে গেবিকে পার্কে আনতো, কিন্তু কোনো কথা না বলে সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকতো। আজ সে গেবিকে জিজ্ঞেস করে, মা তোমার কি ভালো লাগে আর কি ভালো লাগে না বলো তো? গেবি খুব আদরে গলায় বলে, পাপা তুমি যখন আমার সাথে এভাবে কথা বলো সেটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমাকে পাশে বসিয়ে রেখে তুমি যখন মোবাইলে ব্যস্ত থাকো সেটা আমার একদম ভালো লাগে না। ডেনি তার কথা একদম আবেগপ্রবণ হয়ে পড়ে আর তাকে বলে, ঠিক আছে মা, আজ থেকে আমি যদি খেলার সময় মোবাইলের দিকে তাকাই তবে তুমি আমাকে বকবে, এমনকি পাশে যদি লাঠি থাকে সেটা দিয়ে আমাকে বাড়িও দিও, তাহলেই আমার হুঁশ ফিরে যাবে। বাড়ি ফেরার পর ওমর ডেনিকে একটি মূল্যবান কথা বলে। সে তাকে বলে যে জীবনে দুটো জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই, একটা হলো অতীত আর অন্যটা ভবিষ্যৎ, কিন্তু আজকের দিনের আনন্দটা আমাদের হাতে আছে। আজ যা করলে আমরা খুশি থাকবো সেটা করাই বুদ্ধিমানের কাজ। ওমর তাকে জানায় যে সে আর এলিস কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে, যদি সব ঠিক থাকে তবে তারা পাকাপাকি ভাবে অন্য শহরে চলে যাবে। ডেনির মেজাজ
খারাপ হলো তার আর কিছুই করার ছিল না। হঠাৎ তার পায়ের কাছে কুকুরটি এলে সে একটা বল ছুড়ে দেয়। কুকুরটি বলটি নিয়ে যখন ফিরে আসে তখন ডেনি দেখে যে তার বয়স আরো 1 বছর বেড়ে গেছে। ঠিক তখন লিওর ফোন আসে। ডেনি জানতে পারে যে লিওর ক্যান্সার হয়েছে আর তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 50%। ডেনি যখন জানতে পারে যে চোখের পলকে আরো 1 বছর কেটে গেছে আর হয়তো সে লিওকে আর জীবিত দেখতে পাবে না, তখন তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তবুও সে সাহস সঞ্চয় করে লিওকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না বন্ধু, তোর কিচ্ছু হবে না। কাল যখন দেখা হবে দেখবি তুই আগের মতোই সুস্থ হয়ে গেছিস। ডেনি জানতো যে এটা হয়তো মিথ্যা সান্ত্বনা, তবুও সে নিজেকেও তার বন্ধুকে আশ্বস্ত করতে চায়। বাড়ি ফেরার পর একাকিত্ব যেন ডেনিকে গিলে খেতে চাইছিল। এলিসের সাথে প্রথম দেখা, তাদের প্রেম, বিয়ে, এলিসের আকাশের চমৎকার পেন্টিং আর উপহারগুলো সব মনে পড়ে ডেনির বুক ফেটে কান্না আসে। এরপর সে তার বাবার সাথে দেখা করতে ওল্ড এজ হোমে যায়। তার বাবা এখন আর কিছুই মনে রাখতে পারে না। ডেনিও তো প্রায় ভুলেই গিয়েছিল তাকে। হঠাৎ তার বাবা খুব কাশতে শুরু করলে ডেনি পানি আনতে যায়, কিন্তু পানি নিয়ে ফিরে এসে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে আরো 1 বছর পার হয়ে গেছে। তার বাবা আর বেঁচে নেই। সেখানে পড়ে আছে শুধু তার বাবার কিছু ব্যবহৃত জিনিসপত্র। ডেনি বুঝতে পারে যে আজ সে এখানে এসেছে শুধু তার বাবার সেই স্মৃতিগুলো সংগ্রহ করতে। আজ আবার ডেনির জন্মদিন আর সে বিষণ্ণতায় ডুবে আছে। তার খুব ভয় হচ্ছিল এই 1 বছর হয়তো লিওকেও সে হারিয়ে ফেলেছে। সে বারবার ফোন করলেও লিও ফোন ধরছিল না। ডেনি টেনশনে বাইরে বেরিয়ে দেখে যে লিও খুব আয়েশ করে গাড়ির পাশে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। লিওকে জীবিত দেখে ডেনির খুশির সীমা থাকে না। সে যেন আনন্দে আত্মহারা হয়ে যায়। লিও হাসি মুখে তাকে বলে, আরে না রে বন্ধু, আমার কিচ্ছু হয়নি। ক্যান্সারের সব লক্ষণ হঠাৎ করে উদা হয়ে গেছে। আমি এখন একদম ফিট। ডেনি হঠাৎ করে তাকে বলে উঠে, লিও তুই তো প্রতি বছর আমার জন্মদিনে আমাকে নিয়ে রোলার কোস্টারে চড়তে চাইতিস, চল আজই যাব। এই কথা শুনে তো লিওর খুশির বাদ মানে না। দুই বন্ধু মিলে ছোট বাচ্চাদের মতো রোলার কোস্টারে চড়ে চিৎকার করে আর মজা করতে থাকে। ডেনি ভাবে যে কে জানে কাল হয়তো আরো 1 বছর পার হয়ে যাবে আর এই মুহূর্তটা আর ফিরে আসবে না। তাই সময় থাকতে জীবনকে উপভোগ করা উচিত। দেখতে দেখতে ডেনির জীবনের 10 বছর কেটে যায়। এখন তার বয়স 50 বছর। সে ঠিক করে যার 1 মুহূর্ত সে নষ্ট করবে না। সে সোজা অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দেয় আর তার সেক্রেটারির কাছে আগের ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর সে এলিসকে ফোন করে অনেক অনুরোধ করে আর তাকে বলে যে অন্তত আজকের দিনটা কি তুমি আর গেবি আমার সাথে কাটাতে পারো? আমরা সবাই মিলে বাড়িতে সময় কাটাবো। ততদিনে অমরের সাথে এলিসের বিচ্ছেদ হয়ে গেছে। ডেনি গত কয়েক বছর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক জড়ায়নি আর এটি দেখে এলিস তার উপর আবার বিশ্বাস ফিরে পায়। সে রাজি হয়। ডেনি দ্রুত মেয়ের জন্য একটা কুকুর কিনে। এরপর ডেনি, এলিস আর গেবি মিলে বাড়িতে দারুণ সময় কাটায়। গত 10 বছরে ডেনি কখনো এত খুশি হয়নি। সেদিন রাতে ডেনি এলিসকে তার জীবনের এই অদ্ভুত 10 বছরের সব কথা খুলে বলে। এলিসও সবটা বুঝতে পারে। তারা তাদের প্রথম দেখা, প্রপোজ করা আর বিয়ের স্মৃতিগুলো রোমান্তর করে হাসি খুশি রাত কাটায়। এরপর ডেনি গ্যাবিকে গল্প শুনিয়ে ঘুম পাড়ায় আর মনে মনে প্রার্থনা করে যে আগামীকাল সকালে আমি কোনো পরিবর্তন চাই না, আমি এভাবেই এই সুখের জীবনটা চিরকাল কাটাতে চাই। এই আশা নিয়ে ডেনি শান্তিতে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে সে দেখে যে বিছানায় গেবি নেই। ডেনি ভাবে হয়তো আবারও আরো 1 বছর পার হয়ে গেছে। এই ভয়ে সে কুকড়ে যায় আর হন্তদন্ত হয়ে রান্নাঘরে ছুটে আসে। সেখানে সে দেখে যে এলিস দাঁড়িয়ে আছে আর গেবির জন্য গরম গরম পেনকেক বানাচ্ছে। ডেনি ভয়ে ভয়ে ভাবে যে আজও কি তবে তার জন্মদিন? এলিস বলে যে না। ডেনি শেষ পর্যন্ত সে অদ্ভুত টাইম লুপ বা সময়ের গোলকদাতা থেকে বেরিয়ে এসেছে। আজ ডেনির জন্মদিন নয়, বরং তার জন্মদিনের পরের দিন। ডেনির জন্মদিন ছিল 26 অক্টোবর আর আজ 27 অক্টোবর। একদম সাধারণ একটা দিন। ডেনির খুশির সীমা থাকে না। সে এলিসকে জড়িয়ে ধরে বলে, গত 10 বছরে আমি কি করেছি বা না করেছি তার অনেক কিছুই আমি জানি না আর তা বদলানোর ক্ষমতাও আমার নেই, কিন্তু আমি কথা দিচ্ছি আমার ভবিষ্যতের প্রতিটা দিন আমি তোমার সাথে কাটাবো। প্লিজ আমার জীবনে ফিরে এসো। এলিস গত 10 বছর ধরে ডেনির এই অস্থিরতা দেখে এসেছে, তাই তার এই অবস্থাটা চেনে। তাই সে তাকে বলে যে আমার একটু সময় লাগবে ভাবতে। এর মধ্যেই গেবিও জিজ্ঞেস করে, মা পেনকেক কি রেডি? এলিস গরম পেনকেক ওর সামনে দিতে গেলে ডেনি বাধা দিয়ে বলে, গেবি মা 10 পর্যন্ত গোনো, তারপর খাও। পেনকেকটা একটু ঠান্ডা হোক, তাহলে তোমার মায়েরও হুড়ুহুড়ি করতে হবে না আর তুমিও আয়াস করে খেতে পারবে। ডেনির মুখে কথা শুনে এলিস আকাশ থেকে পড়ে। যে মানুষটা কোনোদিন পেনকেক ঠান্ডা হওয়ার জন্য 10 সেকেন্ড অপেক্ষা করেনি সে আজ এত ধৈর্য দেখাচ্ছে। ডেনি খুব ধীরে ধীরে 10 পর্যন্ত গোনে। ডেনির এই পরিবর্তন দেখে এলিস বুঝতে পারে যে ডেনি সত্যিই বদলে গেছে। সে অতীত ভুলে ডেনিকে আরো একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় আর এলিসের এই সিদ্ধান্তটাই ছিল একদম সঠিক। আর এভাবেই স্টিল টাইম মুভিটি শেষ হয়ে যায়। ডেনি ভেবেছিল যে 50 বছর বয়সে গিয়ে সে রিটায়ার করে পরিবারকে সময় দেবে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে গিয়ে সে জীবনের সেরা 10টি বছর হারিয়ে ফেলেছে। যদিও সে 10 বছর তার জীবন থেকে হারিয়েছে, কিন্তু তার বিনিময়ে সে জীবনের সব থেকে বড় শিক্ষাটি পেয়েছে যে জীবনটা আগামীকালের জন্য জমিয়ে রাখার জিনিস নয়, বরং আজকের প্রতিটি মুহূর্তকে বাঁচিয়ে রাখাই আসল সার্থকতা। মুভিটিতে ডেনির সাথে যা ঘটেছিল তা কি টাইম লুপ ছিল, নাকি তার বাবার মতো ডিমেনশিয়া, নাকি অন্য কোনো অলৌকিক ঘটনা, তা পরিষ্কার করে মুভিতে বলা হয়নি। তবে ডেনির এই সফর আমাদের শিখিয়ে দেয় যে সময়ের চেয়ে দামি আর কিছু
কিছুই নেই। তো ডেনির এই অদ্ভুত জীবন কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে আমাদের জানাতে পারেন। আর ডেনিকে আসলে এই লুপে আটকে গিয়েছিল নাকি সবটাই তার মনের ভুল, আপনার কি মনে হয়? যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।